রেণুর পুকুর প্রস্তুতি। তো রেণুর পুকুর প্রস্তুতির ক্ষেত্রে যেহেতু আমরা শিং মাগুর মাছের রেণু চাষ করব, তো রেণুর পুকুরের সাধারণত পাড়টা কখনোই খাড়া হয় না, একটু ঢালু পার হতে হয়। তো যাদের নতুন পুকুর নেই আর ঢালু পার নেই, তারা কি রেণু চাষ করবেন না? অবশ্যই করবেন। সেই রেণু চাষ করতে হলে আপনাকে, আমরা অন্যান্য মাছের রেণুতে 3 থেকে 4 ফিট পানিতে রেণু চাষ করে থাকি, কিন্তু যখন আপনি শিং মাগুর মাছের রেণুটা করবেন তখন আপনাকে মিনিমাম 3.5 ফিট এবং সর্বোচ্চ 5 ফিট পানি আপনাকে রাখতেই হবে। এর কারণটা কি তাও আমি বলবো। তো রেণুর পুকুর প্রস্তুত করতে যেয়ে আমি অনেককেই দেখেছি যে পুকুরের তলানিটা শুকিয়ে একটু চাষ দিয়ে তারপরে চুন, সার, খোল সব কিছু পর্যাপ্ত পরিমাণে দিয়ে পানি এনে সেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি করে, কিন্তু ঠিক রেণু ছাড়ার আগের দিন সেখানে সাইফারমেথ্রিন গ্রুপের মেডিসিন প্রয়োগ করে সমস্ত পরিমাণে জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন, কাইরোনোমিক, বেন্থোস সব কিছু মেরে ফেলে। এমনকি পুকুরে সে প্রাকৃতিক পরিবেশটা, অর্থাৎ যে ন্যাচারাল পরিবেশ, সেটাকেও নষ্ট করে ফেলে। কারণ আপনি আপনার বিবেককে একবার প্রশ্ন করেন যে তাহলে আপনি এত খরচা করে আপনি কেন এই পুকুরটাকে প্রস্তুত করলেন, যদি আপনি সব কিছু ধ্বংস করেই ফেলবেন? এজন্য আমরা বলি যে শিং মাগুর মাছের রেণু তৈরি করতে গেলে আপনাকে যেভাবে পুকুরটা প্রস্তুত করতে হবে সেটা হলো, পুকুরটাকে সেচ দিয়ে আপনি একটু চাষ দিলেন, চাষ দিয়ে প্রতি শতকে 2 থেকে 3 কেজি হারে চুন আপনার দিয়ে দিতে হবে। পরের দিনে আপনাকে দিতে হবে 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি হারে ছাই। এটা দিয়ে 1-2 দিন পরে আপনি পুকুরে ফ্রেশ পানিটা নিয়ে আসলেন। পানিটা যখন আনবেন অবশ্যই আমরা যে নেটের জাল দিয়ে বেড়া দেই সেটা দিয়ে পানিটাকে ছেঁকে, অর্থাৎ একটা মশারির মতো তৈরি করে তার ভিতরে আপনি মোটরের পানিটা ফেলবেন, সেখান থেকে পুকুরে চলে যাবে, যাতে কোনো রকম কোনো পোকামাকড় যদি চলে আসে সেটা যাতে আমার পুকুরে না যায়। তো আপনি পানিটা নিয়ে আসলেন, পানিটা নিয়ে আসার পরে এখন আপনার পুকুরের চারিধারে 3 থেকে 4 ফিট বা 5 ফিট উচ্চতার নেট দিয়ে ভালো করে বেড়া দিতে হবে এবং উপরে আপনার জাল দিয়ে দিতে হবে। তার কারণ হলো আপনার যে রেণুটা সেটা যাতে উপর থেকে পাখি এসে, মাছরাঙা, বক, ঘুঘু বিভিন্ন পাখি এসে যাতে আপনার রেণুটাকে খেতে না পারে, এবং পাশের যে বেড়াটা এটার মাধ্যমে সাপ, ব্যাঙ, গুইসাপ এবং যে হাঁস পোকা, কারণ হাঁস পোকা কিন্তু নতুন পুকুরে কখনোই প্রথম দিকে জন্ম হয় না। পুকুর প্রস্তুত করার 4-5 দিন পরে তারা বাহির থেকে, পুকুরের পাড়ে যদি জংলা থাকে সেখান থেকে বাচ্চা ফুটে চলে আসে, কিংবা অন্য পাশের পুকুর, যে পুকুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য আছে সেই পুকুর থেকে উড়ে তারা আপনার পুকুরে চলে আসে। তো যদি পাশে এই নেটের বেড়াটা থাকে তাহলে আপনাকে আর হাঁস পোকা, ব্যাঙ, সাপে যে আপনার রেণুটাকে ধ্বংস করবে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখন আপনি এই চুন এবং ছাই এটা প্রয়োগ করার 2-3 দিন পানি দিলেন, পরের দিন পানি দিয়ে 2 থেকে 3 দিন পরে আপনি যে ফ্রেশ পানিটা, সেই ফ্রেশ পানিটা আপনার রেণু ছাড়ার জন্য একদম প্রস্তুত। তো এখানে যদি আপনার সন্দেহ থাকে যে 2-1টা পোকা এখানে আসতে পারে বা হাঁস পোকা আসতে পারে, সেক্ষেত্রে রেণু ছাড়ার 1 থেকে 2 দিন আগে আপনি প্রতি শতকে 1 থেকে 1.5 লিটার ডিজেল বা কেরোসিন আপনি পানিতে ভাসিয়ে দিলেন, পুরো পুকুরে আপনি ভাসিয়ে দিলেন, এবং কিছুটা পরিমাণে আপনি পুকুরের চারপাশে যে পাড়টা আছে সেই পাড়ে আপনি স্প্রে করে দিলেন কিংবা ছিটিয়ে দিলেন, যাতে এখানে কোনো রকম কোনো সাপ, ব্যাঙ আসতে না পারে। কারণ কোনো গন্ধযুক্ত জায়গায় ব্যাঙ আসে না এবং কোনো পোকামাকড়ও সহজে কোনো গন্ধযুক্ত জায়গায় থাকতে চায় না।
তার মানে আপনি ব্যাঙ এবং হাঁসপোকা দুটো থেকেই আপনি আপনার পুকুর এবং পুকুরের পাড়টাকে আপনি নিরাপদ করতে পারলেন। রেণু ছাড়ার ঠিক আগের দিন আপনি প্রতি শতকে 800 গ্রাম থেকে 1 কেজি লবণ, লুজ লবণ, কোনো প্যাকেট লবণ না, আয়োডিনযুক্ত লবণ না, লুজ লবণটা আপনি 60% লবণ পানিতে গুলিয়ে আপনি সারা পুকুরে ছিটালেন এবং 40% লবণ আপনি যেভাবে সার বুনন করেন এভাবে সারা পুকুরে আপনি ছিটিয়ে দিলেন। এখন আপনার রেণুর পুকুর 100% প্রস্তুত আপনার রেণু ফেলার জন্য। এখন আপনি পার শতকে 12 থেকে 15 গ্রাম হিসেব করে আপনার রেণুটা আপনার পুকুরে ছেড়ে দিলেন। এখন এই পানিটা অতিবৃষ্টি হলে আপনার রেণু মরে যেতে পারে, তাপমাত্রা বেড়ে গেলে সেখানে রেণুটা সিদ্ধ হয়ে যেতে পারে। সেজন্য এর জন্য একটা প্রোটেকশন আপনাকে তৈরি করতে হবে। সেই প্রোটেকশনটা হলো আপনি পুকুরের 10 ভাগের 1 ভাগ জায়গা হিসাব করে 2 থেকে 3টা কর্নারে কিছুটা জীবন্ত কচুরিপানা আপনি একটা ঘেরের মতো তৈরি করে তার ভিতরে জীবন্ত কচুরিপানাটা আপনি সেখানে স্থাপন করলেন। খেয়াল রাখতে হবে যেন সমস্ত পুকুরে সেটা ছড়িয়ে না যায়। অর্থাৎ যদি বেশি বৃষ্টি হয় তাহলে আপনার রেণুটা ওখানে গিয়ে সে শেল্টার নিবে, আর যদি আপনার রৌদ্রের তাপ বেড়ে যায় তখন ওই ছায়াতে গিয়ে সে আশ্রয় নেবে। এই শেল্টারটা তৈরি করে আপনি সেখানে রেণুটা আপনি ছেড়ে দিলেন। রেণুর খাদ্য ব্যবস্থাপনা, রেণুর খাদ্য প্রথম 3 দিন আপনাকে বডি ওয়েটের সম পরিমাণে খাদ্য আপনাকে প্রদান করতে হবে। ধরে নিলাম আপনি 1 কেজি রেণু ফেলেছেন, তাহলে 1 কেজি রেণুর জন্য 1 কেজি 35 থেকে 40% আমিষ সমৃদ্ধ যে পাউডার ফিড সেটা আপনাকে প্রথম 3 দিন 3 বারে ভাগ করে আপনাকে প্রদান করতে হবে। আর যেহেতু শিং মাগুর মাছ এরা নৈশভোজী মাছ, আপনাকে খাবারটা সন্ধ্যা রাত্রে মানে সন্ধ্যাবেলা মাগরিবের সময়টায় আপনাকে 300 গ্রাম, রাত্র 12টার দিকে আপনাকে 300 গ্রাম এবং ফজরের সময় অর্থাৎ সূর্য ঠিক লাল হয়ে যাবে এই সময়টায় বাকি 400 গ্রাম। আপনি কিন্তু সন্ধ্যা থেকে রাতে আপনি কম দিলেন, সকালবেলা আপনি একটু বেশি দিলেন। এটার কারণ সেও আমি বলবো। এই খাবারটা কখনোই আপনারা পাউডার পানিতে ভাসিয়ে দিবেন না। আমরা অন্য রেণুর ক্ষেত্রে যেমন পাউডারটাকে আমরা পানির উপরে ভাসিয়ে দেই, কিন্তু শিং মাগুর মাছের ক্ষেত্রে এটাকে কখনোই ভাসিয়ে দেয়া যাবে না। কারণ শিং মাগুর মাছ যেহেতু তারা নৈশ প্রাণী, তারা একটু অন্ধকারে অর্থাৎ পুকুরের তলানিতে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা শুধুমাত্র যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার জন্যই পানির উপরই স্তরে তারা চলে আসে। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে মাছগুলো উঠে একটু বোটকা দিয়ে আবার পানির ভিতর চলে গেছে, অর্থাৎ সে কার্বন ডাই অক্সাইডটা সে ত্যাগ করছে এবং সে নিচে চলে যাচ্ছে। তো প্রথম সপ্তাহ যে সময়টা, এই সময়টায় মাছের সেন্সর যে অর্গ্যান সেটাও অতটা ডেভেলপ করে না। সেজন্য আপনি 1 কেজি রেণুর জন্য সন্ধ্যায় যে 300 গ্রাম খাদ্যটা প্রদান করলেন সেটা একটু পানিতে গুলিয়ে পাতলা করে সারা পুকুরে আপনি ছিটিয়ে দিবেন এবং রাত্র 12টা, 11টা, 12টা বা 1টার সময় যে খাদ্যটা আপনি দিলেন সেটাও পানিতে গুলিয়ে আপনি সারা পুকুরে ছিটিয়ে দিবেন। সকালবেলার যে খাদ্যটা 400 গ্রাম অর্থাৎ 100 গ্রাম এখানে বেশি, সেটাও আপনি পানিতে গুলিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। সকালে কেন আপনি 100 গ্রাম বেশি দিচ্ছেন? কারণ যেহেতু সে রাতে খাবার গ্রহণ করে, এই দিনের যে দীর্ঘ সময়টা সে বেশি সময়টাই পানির নিচে সে থাকবে। সেক্ষেত্রে ওই সময়টায় তার একটু খাদ্যের পরিমাণটা
বেশি প্রয়োজন। তো এই খাদ্যটা খেয়ে সে কিছু সময় পরে নিচে যে জুপ্লান্টন, তারাও তো তলাবাসী প্রাণী, তাদেরকেও তারা কিছুটা খাবে। তো প্রথম 3 দিন আপনি বডি ওয়েটের সম পরিমাণে খাদ্য প্রদান করলেন। এরপরে 4 দিন প্রতি কেজি খাবারে 10 গ্রাম করে খাদ্য আপনি বৃদ্ধি করবেন। অর্থাৎ 1 কেজি খাবার যদি আপনি প্রথম 3 দিন খাইয়ে থাকেন, তাহলে পরের 4 দিন আপনি 1100 গ্রাম, অর্থাৎ 1 কেজি 100 গ্রাম খাবার এই একই নিয়মে সন্ধ্যায় এবং মাঝরাতে একটু কম, ভোরবেলা একটু পরিমাণ বেশি। এটা গেল প্রথম সপ্তাহ। এখন আসা যাক দ্বিতীয় সপ্তাহে। তো দ্বিতীয় সপ্তাহে আপনি টোটাল এই যে 1 কেজি খাবার দিয়ে শুরু করেছিলেন, এখন আপনি 25 গ্রাম খাবার দ্বিতীয় সপ্তাহের জন্য বৃদ্ধি করবেন, অর্থাৎ 1 কেজি 125 গ্রাম। তৃতীয় সপ্তাহে 1 কেজি 150 গ্রাম। চতুর্থ সপ্তাহে 1 কেজি 175 গ্রাম। পঞ্চম সপ্তাহে 2 কেজি। অর্থাৎ আপনি যে নার্সিং যে ফিডটা, পাউডারটা, সেটা আপনার 30 থেকে 35 দিন আপনার হয়ে গেল। আপনার রেণুটা এখন ধানি সাইজে চলে আসলো, অর্থাৎ 1.5 থেকে 15 ইঞ্চি সাইজে আপনার চলে আসলো। এখন আপনার কাটাইয়ের সময় হয়ে গেছে বা ট্রান্সফারের সময় হয়ে গেছে। আপনার রেণুটা এখন ধানিতে রূপান্তরিত হলো।